স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটনের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডিম্বকের মধ্যে আমরা দেখেছিলাম একটা ভ্রূণথলি ছিল এবং তার মধ্যে 8টা কোষ ছিল এবং এক একটা কোষের কিন্তু ভিন্ন ভিন্ন নামও ছিল। আমরা স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন পড়তে গিয়ে দেখব যে আসলে ওই কোষগুলো কিভাবে তৈরি হচ্ছে। আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, এই চিত্রটা আসলে কখন, এটা হচ্ছে যখন স্ত্রী রেণু মাতৃক কোষটা রয়েছে, মানে যে আর্কিস্পোরিয়াল কোষটা ছিল সেই কোষটা থেকে পরবর্তীতে বিভাজনের পরে একটা যেই জনন মাতৃকোষ তৈরি হয়েছিল, এটাই হচ্ছে সেই মাতৃকোষটা। তাহলে এটাকে আমরা বলতে পারি স্ত্রী রেণু মাতৃকোষ। এবং নিশ্চয়ই এটাও বুঝতে পারছো এটা হচ্ছে ডিম্বকের মধ্যে। এবং এই স্ত্রী রেণু মাতৃকোষটা কী ধরনের? অবশ্যই এটা ডিপ্লয়েড একটা কোষ। তার মানে এখান থেকে যদি একটা মিওসিস কোষ বিভাজন হয়ে যায় তাহলে আমরা পেয়ে যাব কি? স্ত্রী রেণু কোষ পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি একটা মিওসিস কোষ বিভাজন হচ্ছে এবং 4টা স্ত্রী রেণু কোষ পাচ্ছি, কারণ একটা কোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা সবসময় 4টা কোষই পাই। তো এই যে 4টা কোষ পাচ্ছি, এই 4টাই কিন্তু স্ত্রী রেণু কোষ। 4টাকে আমরা স্ত্রী রেণু বলে ফেলতে পারি। এখন কথা হচ্ছে যে এই 4টা স্ত্রী রেণু থেকে কি ডিম্বাণু তৈরি হবে? উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 3টা স্ত্রী রেণু কোষ নষ্ট হয়ে যায় এবং একটা মাত্র স্ত্রী রেণু জীবিত থাকে এবং কর্মক্ষম থাকে। এটা থেকে আমরা পরবর্তীতে ডিম্বাণু পেতে পারি। যেহেতু একটা কোষ জীবিত থাকে এই জন্য এটাকে আমরা বলে থাকি মনোস্পোরিক। মনোস্পোরিক উদ্ভিদ আসলে অনেক বেশি পরিমাণে রয়েছে এবং এর ফলে মনোস্পোরিকটা নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করে থাকি। এই 4টা কোষের মধ্যে এমনও হতে পারে যে 4টা স্ত্রী রেণুই ভ্রূণথলি গঠনে অংশ নিচ্ছে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে টেট্রাস্পোরিক। তার মানে যদি কখনো প্রশ্ন আসে যে স্ত্রী রেণুর মধ্যে যে 4টা কোষ তৈরি হচ্ছিল স্ত্রী রেণু কোষ, সেই সবগুলো কোষ কি একসাথে মিলে ভ্রূণথলি গঠন করতে পারে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই পারে। সেটা হতে পারে ভিন্ন ধরনের কোনো একটা উদ্ভিদে হতে পারে, তবে সাধারণত আমরা মনোস্পোরিক দেখে থাকি। এখন এই যে একটা কর্মক্ষম স্ত্রী রেণু কোষ রয়েছে, এই 3টা নষ্ট হয়ে গেল। এখন আমরা দেখি এই কোষটা আসলে পরবর্তীতে কি করছে। এই কোষটা আসলে পরবর্তীতে দেখা যায় তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে একটা বিভাজন ঘটে। এই নিউক্লিয়াসটা কি ধরনের বলো তো? স্ত্রী রেণু কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ মাতৃকোষ ছিল ডিপ্লয়েড, মিওসিস হয়েছে, হ্যাপ্লয়েড একটা স্ত্রী রেণু পাচ্ছি এবং এই রেণুর মধ্যে এটা একটা কোষ। তার মানে এই কোষটাই অবশ্যই হ্যাপ্লয়েড কোষ। এখন এর ভেতরে যদি একটা বিভাজন ঘটে, সেই বিভাজনটা কি ধরনের হবে? অবশ্যই সেটা হতে হবে হচ্ছে মাইটোসিস বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। এর ফলে কি হবে? 2টো নিউক্লিয়াস তৈরি হলো। একই থলির ভেতরে আমরা তখন 2টো নিউক্লিয়াস দেখতে পাবো, এটা একটা নিউক্লিয়াস এবং এটা একটা নিউক্লিয়াস। মজার ব্যাপার হচ্ছে এখানে আবারও কোষ বিভাজন ঘটে। তার মানে এখানে আবারও কি ঘটবে? মাইটোসিস ঘটবে। কেন? কারণ হচ্ছে এই নিউক্লিয়াসগুলো কিন্তু হ্যাপ্লয়েড। মাইটোসিস ঘটার ফলে দেখতে পাবো এটা থেকে 2টো নিউক্লিয়াস হলো, এই একটা থেকে 2টো নিউক্লিয়াস হলো এবং প্রত্যেকেই কিন্তু এখনও হ্যাপ্লয়েড। আবারও একটা কোষ বিভাজন হবে, আবারও হবে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হবে? এই একটা থেকে 2টো তৈরি হলো, এই একটা থেকে আরও 2টো, এই একটা নিউক্লিয়াস থেকে 2টো, এই নিউক্লিয়াসটা থেকে আরও 2টো। তার মানে আমরা আসলে এখন 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পেয়ে গিয়েছি। তার মানে ভ্রূণথলির ভেতরে কিন্তু 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে। এখন কথা হচ্ছে এই নিউক্লিয়াসগুলো কি করবে? এই নিউক্লিয়াসটা একটা সময় দেখা যাবে তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করছে বা নিজেরা বিন্যস্ত হচ্ছে। বিন্যস্ত হওয়ার ক্ষেত্রে তারা কি করে? 3টা কোষকে তারা একটা দিকে পাঠিয়ে দেয়, এই 3টা কোষকে তারা একদিকে রেখে দেয়,
এবং এখান থেকে একটা কোষকে তারা মাঝের দিকে ঠেলে পাঠিয়ে দেয়, এখান থেকে একটা নিউক্লিয়াসকে তারা মাঝের দিকে ঠেলে পাঠিয়ে দেয়, ফলে সেটা দেখতে হয়ে যায় এরকম। এটাকে যদি একটা মেরু ধরি, এটাকে যদি একটা মেরু ধরি, এই মেরুতে 3টা কোষ বসে রয়েছে, এই মেরুতে 3টা কোষ বসে রয়েছে, এবং এখান থেকে তারা একটা নিউক্লিয়াসকে বের করে দিয়েছে, বের করে কোষের এই থলির ঠিক মাঝে নিয়ে আসলো, এখান থেকে একটা নিউক্লিয়াস বের হয়ে এই থলির মাঝে এসে পড়লো। এখন যদি একটু খেয়াল করি যে এখানেও 3টা, এখানেও 3টা, এদের নাম আসলে কি? এই 3টা নিউক্লিয়াস যদি ডিম্বক রন্ধ্রের কাছে থাকে, তার মানে এমন যদি হয় যে এই ডিম্বক রন্ধ্রটা হচ্ছে এই দিকে, উপরের দিকে, এটা যদি ঊর্ধ্বমুখী ধরনের একটা ডিম্বক হয়, তাহলে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি এই 3টা কোষ রয়েছে, তখন এই 3টা কোষের নাম হয়ে যাবে হচ্ছে ডিম্বাণু যন্ত্র। এই জিনিসটাকে আমরা তখন বলবো ডিম্বাণু যন্ত্র, বা ইংলিশে যেটাকে বলে এগ অ্যাপারেটাস। এখন এই ডিম্বাণু যন্ত্রে কি কি আছে, এই ছবিটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো আমি মাঝের কোষটাকে একটু বড় আকারে রেখেছি, এবং এটা ইচ্ছে করে এঁকেছি, কারণ হচ্ছে মাঝের যেই কোষটা, এই কোষটাকেই আমরা বলছি হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু, এবং তার দুই পাশে যে দুটো কোষ রয়েছে, এই দুটো কোষকে আমরা বলছি সহকারী কোষ। তার মানে এইদিকে যদি ডিম্বক রন্ধ্র হয়, এইদিকে অবশ্যই ডিম্বক মূল অবস্থান করছে বা চালাজা অবস্থান করছে, এবং ডিম্বক মূলের দিকে যে 3টা কোষ থাকবে, এই কোষগুলোকে আমরা বলবো হচ্ছে প্রতিপাদ কোষ। তার মানে এগুলোর নাম হচ্ছে প্রতিপাদ কোষ। এখন প্রশ্ন হচ্ছে মাঝের এই দুটো কোষ কি করবে? এই দুটো কোষ একসাথে হয়ে যাবে, একসাথে হওয়ার পরে এদের নাম হয়ে যাবে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে আমরা যে এন্ডোস্পার্মের নাম শুনে থাকি বা শস্যের নাম শুনে থাকি, সেই শস্যটা তৈরি হবে এই সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে পরবর্তীতে দ্বিনিষেকের ফলে তৈরি হবে। তার মানে স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজনের ফলে 4টা স্ত্রী রেণুকোষ তৈরি করেছিল, এবং একটা স্ত্রী রেণুকোষ মনস্পরিকের ক্ষেত্রে জীবিত থাকে, বাকি 3টা নষ্ট হয়ে যায়, এবং এই জীবিত কোষটায় বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন। এর ফলে দুটো নিউক্লিয়াস তৈরি হলো, দুটো নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে সেটা আসলে দুই দিকে চলে গেল, দুটা মেরুতে চলে গেল, এবং আবারও মাইটোসিস হওয়ার পরে দেখতে পাচ্ছি 4টা নিউক্লিয়াস, আরেকবার মাইটোসিস হওয়ার পর দেখছি আরও 4টা নিউক্লিয়াস, তার মানে মোট 8টা নিউক্লিয়াস। এই যে মোট 8টা নিউক্লিয়াস, তারা নিজেদের মধ্যে একটা বিন্যাস ঘটায়। বিন্যাসের ফলে কি হয়? একদিকে 3টা কোষ থাকে, আরেকদিকে 3টা কোষ থাকে, মাঝখানে 2টো কোষ থাকে, মোট 8টা কোষ থাকে। এবং এই যে প্রত্যেকটা কোষ, এরা প্রত্যেকেই কিন্তু হ্যাপ্লয়েড। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা ভ্রূণথলির ভেতরে যতগুলো কোষই রয়েছে সবগুলোই কিন্তু হ্যাপ্লয়েড, এবং এই পুরো জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ভ্রূণথলি। এবং এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ডিম্বকের ভেতরে। ডিম্বকের ভেতরে এটার চারপাশে নিউসেলাস টিস্যুগুলো থাকে, তারও চারপাশে থাকে হচ্ছে ডিম্বকের যে আবরণটা, এই আবরণ দুটো থাকে, অন্ততকার বহিতক থাকবে, এবং এটা ডিম্বক নাড়ির মাধ্যমে যে অক্ষ বা অমরার সাথে যুক্ত থাকবে, এবং এই যে ডিম্বাণুটা, এই ডিম্বাণু থেকে পরবর্তীতে আমরা জাইগোট পাবো।